কে? হুশ, কোনো কথা বলবে না। আজ এই ঠোঁট আমি রাখবো না। যেই ঠোঁট দিয়ে অন্য পুরুষের সাথে কথা বলিস আর এই হাত দিয়ে হ্যান্ডশেক করেছিলি, তাই না? আজকে এই হাত আমি রাখবো না। কে আপনি? এমন করছেন কেন? আশা করি আমার এই মিষ্টি শাস্তির কথা সারা জীবন মনে থাকবে। তোমার ঠোঁটের কসম, নেক্সট টাইম থেকে কোনো ছেলের সাথে এই ঠোঁট দিয়ে কথা বললে এই ঠোঁট কেটে বক্সে ভরে রাখবো একদম। লাস্ট অ্যান্ড ফার্স্ট ওয়ার্নিং, মাইন্ড ইট। আম্মু, তুমিও খুব পচা। তোমার মামুনিকে ফেলে খুব সুখে আছো বাবাকে নিয়ে, তাই না? কিন্তু আমি তো ভালো নেই। তোমাদের সাথে আমাকে কেন নিয়ে গেলে না? জানো, যখন কারো মা ভালোবেসে কপালে চুমু খায়, আমার কান্না পায়। আমার খুব ইচ্ছে হয় সেই ভালোবাসা পাওয়ার, কিন্তু আমাকে দেওয়ার মতো মানুষ নেই। আমার খুব লোভ হচ্ছে আম্মু তোমার মুখে মামুনি ডাক শোনার। তুমি চলে যাওয়ার পর কেউ আমাকে এই নামে একবারও ডাকলো না। যদি তোমাদের সাথে না নিয়েই যাবে, তাহলে ছোট থাকতে গলা টিপে মেরে ফেলতে। আমি যে সহ্য করতে পারছি না। যেদিন আমার মুখ থেকে ভালোবাসি শব্দটা শুনবি, সেই দিন তোর বুকে গুলি চলবে জান। একটু ভালোর জন্য তোকে আমি হারাতে পারবো না। এত অভিযোগ করিস না। আমি যে সহ্য করতে পারছি না, আমাকে একটু সময় দে। পৃথিবীর সব সুখ তোর পায়ের কাছে ফেলবো। 7 বছর বয়সী তেজুর বিয়ে হয় 24 বছরের এক পুরুষের সাথে। সেই বাসর রাতেই তাকে রেখে লন্ডন চলে যায়। আজ দীর্ঘ 10 বছর পর দেশে ফিরেছে রিহান চৌধুরী, তার স্বামী। রিহান পরিবারের সবাইকে নিষেধ করা সত্ত্বেও তাকে রিসিভ করতে চাচা অরণ্য চৌধুরী, বাবা অভ্র চৌধুরী, চাচাতো ভাই 3জন, বীর মোহিত ফারুক এসেছে এয়ারপোর্টে। অন্যদিকে চৌধুরী বাড়িতে আজ খুশির জোয়ার। সবচেয়ে বেশি খুশি রুহি তালুকদার। তার নারীচিরা ধন আসছে 10 বছর পর। বিভিন্ন রকমের খাবার তৈরি করছে। খাবারের সব মশলাপাতি শিল নোড়াই বাটাবাটি করছে তেজু। যেখানে এই পরিবারের ছেলের বউ হওয়ার সত্ত্বেও কাজের লোকের মতো কেটে যাচ্ছে দিন রাত। জীবনে 7টা বছর রঙিনভাবে কাটালেও তার পরের বছরগুলো ছিল তার জন্য নরক যন্ত্রণা। বিয়ে কি জিনিস সে জানতো না। বয়সটা ছিল পুতুল খেলার সেই বয়সে। ওয়াদা রক্ষার্থে তার থেকে গুনে গুনে 17 বছরের বড় এক পুরুষের সাথে বিয়ে হয়। এই অলক্ষী, এখনো তোর পেঁয়াজ বাটা হয়নি নাকি আমার ছেলের আসা পর্যন্ত অপেক্ষা করছিস? খবরদার বলে দিলাম, তোর এই অপয়া মুখ আমার ছেলেকে দেখাবি না। রুহির চোখ টকটকে লাল, ঠোঁট কাঁপছে বিরক্তি দিতে। তেজুর কষ্টটা কেউই বুঝে না। দেখবো না বড় আম্মু, আমার হয়ে গেছে। তেজু কথাগুলো দাঁত চেপে বলছে। পেটে অসহ্য ব্যথায় চেহারা লাল হয়ে গেছে, যেটা কারোর চোখে পড়ছে না। এই মাসে পিরিয়ড দেরি করে হওয়ায় পেট ব্যথায় মরে যাচ্ছে। তার এই কষ্ট কেউ দেখছে না। দেখি সর, হয়েছে। আমার ছেলে আসার সময় হয়েছে, একদম রুম থেকে বের হবি না। কথাটা বলে রুহি চৌধুরী তেজুকে ধাক্কা মারে। এই বাড়িতে সবাই তেজুকে তুচ্ছ তাচ্ছিল্য করে, কিন্তু রুহি তালুকদার 2 চোখে সহ্য করতে পারে না। ওনার ধারণা তেজুর কারণে তার একমাত্র ছেলে আজ তার থেকে দূরে। ধাক্কা মারে তেজু গিয়ে সোজা পড়ে বটির উপরে, হাতে লম্বা করে কেটে গেছে। আহা! তেজুর কণ্ঠে কান্না মেশানো হাহাকার ভেসে ওঠে। নাটক দেখাতে হবে না। কি একটু কেটেছে অমন শব্দ করে বাড়ির সবাইকে জানানোর প্রয়োজন নেই। তেজু দাঁত খিচে ব্যথা সহ্য করে, চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে। বসা থেকে উঠতেই মাথা ঝিমঝিম করে ওঠে। কোনো মতে কোমরে হাত দিয়ে কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রুমের উদ্দেশ্যে হাঁটা দেয়। রুমে এসে বেডে শুয়ে পড়ে চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। বুকটা ধড়ফড় করছে, মনে হচ্ছে শ্বাস বন্ধ হয়ে আসছে। চোখ বন্ধ করে ভাবতে থাকে 10 বছর আগের ঘটনা, অতীত। তোর কত বড় সাহস, আমার নোটবুকে হাত দিচ্ছিস? আজ তোর হাত আমি কেটে ফেলবো। পিছন থেকে এমন চিৎকার শুনে ভয়ে কেঁপে ওঠে তেজুর। হাত পা কাঁপতে কাঁপতে ধপ করে হাত থেকে পড়ে যায় নোট খাতাটা। ভাইয়া, বিশ্বাস করো, আমি ইচ্ছে করে ধরিনি। এই যে এখানে ধুলো পড়েছিল, সেটা পরিষ্কার করছিলাম। তেজুর গলায় আতঙ্ক স্পষ্ট। মিথ্যেবাদী, একদম মিথ্যে বলবি না। চোর কোথাকার, নিশ্চয়ই এটা চুরি করার জন্য নিচ্ছিলি। আজ তোর এই হাত আমি রাখবো না। রিহানের কথাই দূরে পালাতে চাই তেজু। তার শরীর কাঁপছে ভয়ে।
পালানোর আগে রিহান তার ছুটি ধরে টান মারে। কোথায় যাচ্ছিস? আমার জিনিস চুরি করতে আসার আগে মনে ছিল না শাস্তির কথা? ভাইয়া আমি তেজুর কথা শেষ করতে দেয় না রিহান, মুখ চেপে ধরে আর এক হাতে তেজুর ডান হাত নিয়ে দরজার ভিতরে ঢুকে দরজা আস্তে করে বেঁধে দেয়। তেজু মনে হলো ওর প্রাণটা বেরিয়ে যাচ্ছে, শ্বাস নিতে পারছে না। রিহানের হাতে কামড় দিয়ে নিজেকে ছাড়িয়ে নেয়। ও আল্লাহ, আম্মু তুমি কোথায়? তোমার পরি ব্যথায় মরে যাচ্ছে। ফ্লোরে বসে কই মাছের মতো ধরফর করছে তেজু, হাতের 4 আঙ্গুল লাল টুকটিকে হয়ে একটা লম্বা দাগ বসে গেছে। ব্যথায় কি করবে ভেবে পায় না, কেমন পাগলের মতো হামাগুড়ি দিতে থাকে সারা রুমে। আম্মু! তেজুর এমন মরণ চিৎকার কারো কানে যায় না, চারিদিক নীরব, কেউ এগিয়ে আসে না। কান্নার মাঝে তেজু শুনতে পায় বাহির থেকে ছোট মার বড় মার কান্নার শব্দ। কি হয়েছে বুঝতে পারে না, আস্তে ধীরে উঠে হাঁটা দেয়। পিছু পিছু রিহান যায়। তেজুর চোখ দিয়ে সমানে পানি গড়িয়ে পড়ছে। বাবার মৃত্যুর আগে একটা কথা রাখবে আমার? ছেলের কথায় আমজাদ তালুকদার কেঁদে দেয়, মুখ কেঁপে ওঠে। বাবা হয়ে ছেলের লাশ কাঁধে নেওয়া যে কি কষ্টে সেটা একমাত্র বাবারই জানে। কি কথা রিক, আমাকে বলো, আমি রাখবো তোর কথা। আমার মেয়ে তেজু কই? বড় ভাই তো এখন নেই, তোমাকে বলছি আমার মা মরা মেয়েটাকে দেখে রেখো, হয়তো একটু পর আমার সময়ও গনিয়ে আসবে। রেয়ানের সাথে আমার মেয়েটার বিয়ে দিও তুমি বাবা, ওয়াদা করো আমাকে। বাইরের পরিবেশে আমার মেয়ে মানিয়ে নিতে পারবে না। তোমরা সবাই ঘরের মানুষ, ও তোমাদের সাথে বাকি জীবনটা সুখে শান্তিতে কাটাক। ভাবি, দেবে তো তোমার ছেলেকে আমার মেয়ের হাতে? রোহিত তালুকদার কেঁদে ওঠে, বুক ভেঙে যাচ্ছে। রিককে সে দেবরকম ভাইয়ের চোখে বেশি দেখে। এইভাবে বলছিস কেন? আজকে দুইজনের কাজী ডেকে বিয়ে দেব, তোর মনের কত কত সব চলে যাবে। আমার তেজুর খেয়াল রাখ, তোর কিচ্ছু হবে না। বারবির কথায় রিক শান্তির নিঃশ্বাস নেয়। তার মাঝে রুমে ঢুকে তেজু বাবার চোখে পানি দেখে নিজের ব্যথা ভুলে যায়। বাবা কি হয়েছে তোমার? কান্না করছো কেন? কিছু হয়নি, একটু পর যা হবে সব বাবার দিকে তাকিয়ে মেনে নিবি, একদম না করবি না। বিকালবেলা কাজী ডেকে রিহান আর তেজুর বিয়ে হয়ে যায়। রিহান বিয়ে করবে না বলে রুহি নিজের কসম দেয়। বাধ্যগত রিহান বিয়ে করে, কিন্তু এই বিয়ে সে মেনে নিতে পারে না। ছোট্ট তেজুকে লাল টুকটুকে শাড়ি পরিয়ে রিহানের রুমে রাখা হয়। রাত 2টা বাজে, রিহান আসেনি। তার মাঝে রিহান মেসেজ দিয়ে বলে সে লন্ডন চলে এসেছে সন্ধ্যার ফ্লাইটে। এই বিয়ে সে মানে না। সেই কথা শুনে রিক অবাক হয়ে যায়। তার মেয়ের কি হবে? সেই দিন রাতে রিক মারা যায়। 7 বছরে তেজু সেদিন জীবনের সবচাইতে অসহায় মুহূর্ত পাড়ি দিয়েছে। একদিকে স্বামী ফেলে চলে যায়, অন্যদিকে বাবা সারা জীবনের জন্য চলে যায়। সেই থেকে সবার ভালোবাসার ধরন পাল্টে যায়। মিষ্টি ভালোবাসার পরিবর্তে মিষ্টির যন্ত্রণা দিচ্ছে সবাই প্রতিনিয়ত। বর্তমান বাবা, আমি তেজুকে তালাক দিব। এই বিয়ে আমি কখনো মেনে নিতে পারবো না। তখনও পারিনি, এখনও পারবো না। যেহেতু বিয়েটা 3 কবুল পড়ে হয়েছে, তাই মুখে 3 তালাক বললেই হয়ে যাবে। রেহানের কথাই গাড়িতে থাকা সবাই অবাক চোখে তাকায়, কেউ শব্দ করার সাহস পায় না। তেজু একা একা স্যাবলন দিচ্ছে, ভীষণ জ্বালা করছে। নিজে ওষুধ দিয়ে নিজে ফু দিচ্ছে। যন্ত্রণার চোটে চোখ দিয়ে অঝরে পানি গড়িয়ে পড়ছে। অনেক লম্বা করে হাতের তালুতে কেটে গেছে। নিঃশব্দে কাসফিয়া তালুকদার নাতনির রুমে ঢুকে। মাকে দে দাদু ভাই, আমি করে দিচ্ছি। কিভাবে কাটলো? তেজু চোখ তুলে ফেল ফেল চোখে তাকিয়ে থাকে দাদুর দিকে। কি জবাব দেবে সে? তার বড় বউই তো বটিতে ধাক্কা মেরেছে। অসাবধানতায় কেটে গেছে বটিতে। কাশফিয়া চৌধুরী হালকা হাসলেন, তারপর যত্ন করে স্যাবলনের বোতল আর তুলো নিজের হাতে নিয়ে ফু দিতে দিতে হাতে লাগাতে লাগলেন। আমাকে কেন মিথ্যা বলছিস তেজু দাদু ভাই? আমি তো সব জানতা মানুষ। আমি বলছি শুন, এখনো সময় আছে, চলে যা এখান থেকে। কার আশায় পড়ে আছিস তুই এখানে? তেজু নির্লোভ নির্যাতিত চোখে তাকিয়ে থাকে সেই কুচকে যাওয়া হাতের দিকে, যা এখন তাকে সামান্য আরাম দিচ্ছে। এখানে তো আমার সব স্মৃতি জড়িয়ে আছে, কিভাবে ফেলে যাব? এই জীবনটা আল্লাহর কাছে এভাবেই সঁপে দিলাম।
এই পৃথিবীতে সবাই ভালো থাকবে এমন তো কথা নেই, কারো না কারো তো কষ্টে থাকতে হবে। সে না হয় আমিই থাকলাম। বুড়ো বয়সে আমাকে কাঁদাতে চাইছিস কেন? তোর এমন কঠিন কথায় যে আমি সহ্য করতে পারছি না। দেখি, শুয়ে পড়, আমি গরম পানির ছ্যাঁক দিচ্ছি। তেজু নিঃশব্দে শুয়ে পড়ে। কাশফিয়া তালুকদার যত্ন সহকারে পেটের মাঝে হট ব্যাগটা চেপে ধরে। তার মাঝে নিচ থেকে চিৎকারের শব্দ শোনা যায়। দাদু আমাকে দাও, সে বোধহয় চলে এসছে। আমি পারবো, তুমি গিয়ে দেখা করে এসো। কাশফিয়া চলে যান। না গেলে এখন আবার রুহি হাজার কথা বলবে। নিচে এসে সিঁড়ির কাছে দাঁড়াতেই দেখতে পান নিজের বংশের বড় নাতিকে। রিহান, কিভাবে পারলি এত বছর মাকে ছেড়ে বিদেশে থাকতে? আমাদের কথা কি একটু মনে পড়েনি? পড়েছে মম, কিন্তু হেল্পলেস ছিলাম। ছেলের কণ্ঠে রুহির মনে শান্তির হাওয়া বয়ে যায়। কত বছর পর সামনাসামনি মম ডাকটা শুনল। রিহানের চেহারা দেখে বোঝা যায় আগের মতোই আছে, হয়তো একটু গম্ভীর হয়েছে। কথার ভেতর রাগও মিশে আছে। দাদু ভাই, কেমন আছিস? কারো কাপা কাপা কথা শুনে রিহান সামনে তাকিয়ে দেখে তার দাদু। মাকে ছেড়ে দাদুকে জড়িয়ে ধরে আস্তে আস্তে সবার সাথে কুশল বিনিময় করে সোফাতে বসে। বড় মা, তেজু কোথায়? বীরের মুখে তেজু নাম শুনে রিহান ভয়ঙ্কর চোখে তাকায়। তেজু নামটাকে সে ভীষণ রকম ঘৃণা করে। কানে কাছে শুনলে মনে হয় কেউ গরম সীসা ঢুকিয়ে দিয়েছে। রুহি বিরক্তির সাথে বলে, কাজ করার ভয়ে সে এই যে রুমে গিয়েছে আর আসেনি। ও আর কি করবে? সারা জীবন আমাদের ঘাড়ে এইভাবেই চেপে যাবে। কাশফিয়া বিস্ময় ভরা নয়নে তাকিয়ে থাকে। মানুষ এমন মিথ্যে কিভাবে বলে? রুহিকে না দেখলে বিশ্বাসই করতো না। স্বাধীন মেয়েটাকে কেটে মেরে এখন বলছে কাজের ভয়ে রুমে শুয়ে আছে। তারও কিছু করার নেই। এই বাড়িতে তো তার কোনো কথাই আর চলে না। মম, আমার রুমটা কি আছে নাকি আরেকটা রুমে থাকতে হবে? আমার ক্লান্ত লাগছে, রেস্ট করব। তোর রুম যেমন রেখে গিয়েছিলি তেমনই আছে। চল, আমি দেখিয়ে দিচ্ছি। আমি নতুন না, এই বাড়ির প্রত্যেক কোণা আমার চেনা, দেখিয়ে দেওয়ার প্রয়োজন নেই। আর হ্যাঁ বাবা, সামনে নির্বাচন আসছে, সব কিছুর প্রস্তুতি নাও। এইবার আমি দাঁড়াবো আমাদের পরিবার থেকে। সবাই অবাক চোখে রিহানের দিকে তাকিয়ে থাকে। কেমন গম্ভীর রাগে কিটকিটে মেজাজি হয়ে গেছে সে। কথার মাঝে রাগ স্পষ্ট। রিহান কথাটা বলে এক সেকেন্ডও দাঁড়ায় না। গটগট পায়ে হেঁটে উপরে চলে যায়। রুমে ঢুকে একটা লম্বা নিঃশ্বাস নেয়। সব কিছু আগের মতোই যেন কেউ যত্ন সহকারে গুছিয়ে রেখেছে। একটা জিনিসও এদিক সেদিক হয়নি। সুটকেস থেকে একটা শর্টস আর টি শার্ট নিয়ে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে রিহান টানটান হয়ে শুয়ে পড়ে। ভাবতে থাকে নির্বাচনে বিজয় লাভ কিভাবে করবে। তাদের রক্তে মিশে আছে রাজনীতি, তাই জিততে খুব কষ্ট হবে না। চোখ বন্ধ করে শুয়ে পড়ে। ক্লান্ত লাগছে। রাত 10টা। রিহান একটু আগে ঘুম থেকে উঠেছে। ফ্রেশ হয়ে দরজা খুলে নিচে যাওয়ার উদ্দেশ্যে হাঁটছে। পথের মাঝে দেখতে পাই ছাদে দরজা খোলা। কৌতূহল ভরে এগিয়ে যায়। যতই এগোচ্ছে ততই গুনগুন একটা শব্দ কানে ভেসে আসছে। ছাদের দরজা ফেরাতেই স্পষ্ট হয় কেউ ছাদের রেলিংয়ে বসে আকাশের দিকে তাকিয়ে করুণ গলায় গান করছে। কে তুমি? এত রাতে ছাদে কি করছো? পেছন থেকে কোনো পুরুষের কণ্ঠ শুনে তেজু ভয় পেয়ে যায়। বুক ধরফর করছে, সামনে হলেই পড়ে যেত। এই কণ্ঠস্বর তার অচেনা, বাড়ি কারো নয়। আস্তে আস্তে রেলিং থেকে নেমে পিছনে ফিরে তাকায়। পরনে ট্রাউজার, সাথে কালো টি শার্ট, মাথায় ঝাঁকড়া চুল, শ্যামবর্ণ গায়ের রং। সকালের শিশিরে ভেজা মসৃণ পানির মতো চোখ দুইটা তার দিকে তাক করে আছে। ঠোঁটের পাশে কালো কুচকুচে তিলটা দেখে তেজু চিনে ফেলে। এটা রিহান ভাইয়া। কি করবে ভেবে পায় না। কি হলো, জবাব দিচ্ছ না কেন? কে তুমি? এখানে কি করছো? তেজু, আমি এ বাড়ির মেয়ে। ঠাস ধপ করে পড়ে যায় তেজু। কান দিয়ে যেন গরম ধোঁয়া বের হচ্ছে। কাটা হাত ছাদের মেঝেতে ঘষা খেতেই রক্ত পড়া শুরু করে। তাকে মারল কেন? কিছুই বুঝলো না। স্টুপিড ইডিয়েট গার্ল, এরপর থেকে কোনোদিন আমার সামনে আসবে না। এই নামটা তো জীবনে আমার সামনে উচ্চারণ করবে না। কথা শেষ করে রিহান চলে যায়। পরে একলা তেজু গালে 5 আঙ্গুলের দাগ টের পায়। রক্ত ঝরা হাতের দিকে তাকিয়ে তার ছেলের সুরে বলে ওঠে, তোকে সবাই আঘাত দিতে দিতে ভেঙে দেবে, কেউ যত্ন সহকারে তোকে গড়ে তুলবে না।
কথাটা নিজের মনে বলে রাগে দুঃখে কাটা হাতটা দিয়ে ফ্লোরে থাপ্পড় মারে চোখ বন্ধ করে। তেজু একলা রুমে বসে আছে, সবাই নিচে খাচ্ছে, তাকে যেতে নিষেধ করেছে বড় মা, কারণ একটা তার মতো অলক্ষীকে দেখলে তার সোনা ছেলে রেগে যাবে। পেটের ক্ষুধার যন্ত্রণায় বালিশ চেপে ধরে, পেট ব্যথা আর সহ্য হচ্ছিল না, তাই সন্ধ্যায় দাদুকে লুকিয়ে ব্যথার ওষুধ খেয়ে নিয়েছে। তেজু দাদু ভাই, এই নে। সামনে তাকাই তেজু ভাতের প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে কাচপিয়া। প্লেটের উপর ইলিশ মাছটা দেখতেই খিদে যেন দ্বিগুণ বেড়ে গেল। এই বাড়িতে যেমন খারাপ মানুষ আছে তেমন ভালো মানুষও আছে, এটা তেজু কিছু মানুষকে দেখে বুঝেছে। তাদের মাঝে দাদু একজন। তেজুর ছটফটা নিতে কাশপিয়া বুঝে গেল খিদে পেয়েছে, তাই তো নিচে আগে আগে খেয়ে প্লেটে করে খাবার নিয়ে এসেছে। দেখি, হা কর, আমি খাইয়ে দিচ্ছি। তেজু নড়ে চড়ে বসে, হাঁটু ভাঁজ করে নিরুত্তরভাবে ছোট করে মুখটা হা করে। কাশপিয়া ছোট ছোট লোকমা দিয়ে খাওয়াচ্ছে তেজুকে। তেজু নিঃশব্দে খেয়ে যায়। হঠাৎ খট করে দরজা খুলে যায়, দুজন পিছন ফিরে তাকায়, দেখে বীর দাঁড়িয়ে আছে। তেজুর আরেকজন খেয়াল রাখার মানুষ, যদিও সেটা মুখে বলে না, আচরণে বোঝায়। তেজু বুঝে। তেজু রানী, আজকে নিচে খেতে যাসনি কেন? মাথা নিচু করে নেয় তেজু, যার ফলে খাড়া চুলগুলো এসে পড়ে কপালে। কোনো জবাব দিতে পারে না। বীর এগিয়ে এসে পাশে বসে, জীবনে প্রথমবারের মতো তেজুকে স্পর্শ করে। কাটা চুলগুলো কপাল থেকে সরিয়ে কানে গুজে দেয়। থমকে যায় তেজুর মস্তিষ্ক। নির্লোভ চোখে তাকিয়ে থাকে, মুখে কোনো ভাষা নেই, যেন পাথরের মতো অনুভূতিহীন। কলেজে ভর্তি হবি না? কলেজের কথা শুনে বুকে ভেতরটা স্যাদ করে ওঠে। এসএসসিতে গোল্ডেন এসেছে, তাও কেউ তাকে নিয়ে তেমন আগ্রহ দেখায়নি। বড়মাকে ভর্তির কথা বলে তার এক কথা, পড়াশোনা করে কি করবি? সেই তো জামাইয়ের বাড়ি গিয়ে হাঁড়ি পাতিল পরিষ্কার করবি। এ কথা শুনে কিছু বলতে গেলেই বড়মায়ের ভয়ঙ্কর দৃষ্টি দেখে মুখের কথায় কিলে নাই। মনে মনে ভেবেছিল বড় বাবা আর ছোট বাবাকে বলবে, কিন্তু তারও তো সবসময় রেগে থাকে তার উপর। হয়তো শরীরে হাত তোলে না, কিন্তু কথার ধরনেই বোঝা যায় ঘৃণা। কি হলো, এত কি ভাবছিস? কালকে যাবি আমার সাথে, এটাই লাস্ট কথা। তেজু কল্পনা থেকে বেরিয়ে আসে বীরের ধমকে, টইটুম্বুর চোখে তাকায়, মিষ্টি করে নাক টেনে হাত কোলের উপর রেখে বলে, যাব ভাইয়া, কিন্তু বড় মা যদি রেগে যায়? রাখবে না, আমি আছি তো। এমনিতেই বড় বাবাকে আমি বলেছি, উনি বলে দিয়েছেন ভর্তি করাতে। সত্যি? খুশিতে আত্মহারা হয়ে বলে ওঠে তেজু। কখনো ভাবতে পারেনি কলেজের দেখা সে পাবে। স্কুলে তো বছরে 1 মাসও ভালো করে যায়নি, সকালে বাসায় সব কাজ করতে হতো, তাই দেরি হয়ে যেত। বীর ভাই 2 জন শিক্ষিকা রেখেছিল, তাদের পড়া খুব সহজে বুঝে নিত, তাই এই রেজাল্ট। বীর নিষ্পলক চোখে তাকায়, এই মুখে কি আছে সে জানে না, শুধু চাই এই মেয়েটা একটু সুখে থাকুক, শান্তিতে থাকুক। 3 বছর বয়সে মা হারা হয়ে যায়, 7 বছর বয়সে বাবা, আর সেই থেকে সব কিছু থেকেও এতিমের মতো বড় হয়েছে। ভালোবাসার জিনিসটা কখনো উপলব্ধি করার সুযোগ পায়নি। এখন যে খুশির ঝলক চোখে মুখে, হয়তো তার পরের কথাই সেটা মুছে যাবে। কালকে কলেজে ভর্তি হওয়ার সাথে সাথে হোস্টেলেও রেখে আসব। আমি সব ব্যবস্থা করে রেখেছি। এইখানে থাকলে তুই পড়াশোনা করতে পারবি না, সব ক্লাস মিস হয়ে যাবে, তাই এই ব্যবস্থা। চোখ বড় বড় করে তাকাই তেজু, মুখ অন্ধকারে ঢেকে যায়, কোমর হেলিয়ে পিছনে সরে যায়, অসহায় চোখে দাদুর দিকে তাকায়। কাশপিয়া চৌধুরী নীরব, তার মুখ দেখে বোঝা যায় এই সিদ্ধান্তে উনি রাজি। 2 হাত ডেকে তাজু ফুপিয়ে কেঁদে ওঠে। চমকে ওঠে বীর আর কাশপিয়া। ভাতের প্লেট রেখে তড়িঘড়ি করে নাতনিকে ধরে কাশপিয়া। দাদুমণি, তুই এখন এমন করছিস কেন? কি আছে এই বাড়িতে? কেন থেকে যেতে চাইছিস এইবার নরক যন্ত্রণায়? কার মায়ায় পড়ে আছিস? তেজুর কান্না থেমে যায়, দাদুর হাত ধরে এগিয়ে যায় বারান্দায়, পিছু পিছু বীরও যায়। তেজু হাত মুঠো করে বাগানের পিছনে তাক করে, যেখানে ছোট একটা বাতি জ্বলছে, যার নিচে হাজারো কবর। এই যে তাদের মায়ায় থাকতে পারবো না তো তাদের না দেখে। তোমরা হয়তো ওইখানে মাটি উঁচু করা 2টা কবর দেখো, কিন্তু আমি দেখি আমার ভালোবাসার মানুষ 2টাকে।
ওইখানেই আছে আমার স্নেহের মানুষ দুইজন, যারা আমাকে হাঁটতে শিখিয়েছে, কথা বলতে শিখিয়েছে, প্রথমবারের মতো কপালে চুমু খেয়েছে। তোমরাই বলো, আমি ওদের না দেখে কিভাবে থাকবো? যখন ওই দিকে তাকাই মনে হয় তারা আমার দিকে মায়া ভরা চোখে তাকিয়ে আছে। তাদের এই মায়া ছেড়ে কিভাবে থাকবো আমি? দয়া করে আমাকে এখান থেকে যেতে বলবেন না বীর ভাইয়া। কথাগুলো বলতে বলতে তেজু বসে পড়ে বারান্দায়। তার কষ্ট কেউ বোঝে না। ছোট বাচ্চাদের মতো কান্না করছে তেজু। কাশপিয়া চোখ দিয়ে অঝরে পানি গড়িয়ে পড়ছে। আজ বুঝতে পারলো কেন তেজু রুমে কম বারান্দায় বেশি থাকে। মাঝে মাঝে সকালে ডাকতে গেলে দেখতো ঠান্ডা ফ্লোরে শুয়ে আছে। কিছু বললে তার জবাব ছিল সকালের বাতাস খেতে খেতে ঘুমিয়ে গেছি। সকাল 9টা। তেজু হলুদ কালারের একটা 3 পিস পরে নেয়, তার উপর সুন্দর করে হেজাব করে। হালকা পিঙ্ক কালারের জুতা, ডাগর ডাগর আঁখিতে কাজল টানে, ঠোঁটে একটু হালকা লিপস্টিক দেয়। ব্যাস রেডি সে। মনে খুশি জোয়ার বয়ে যাচ্ছে। কালকে বীর ভাইয়া বলেছে হোস্টেলে দিয়ে আসবে না, এমনি ভর্তি করবে। শর্ত একটাই, নিয়মিত ক্লাস করতে হবে। তেজি কিছু না ভেবে রাজি হয়ে যায়। রেডি হয়ে বারান্দায় গিয়ে তাকায় দূরে মা বাবার কবরের দিকে। আমি যাচ্ছি, আব্বু আম্মু দোয়া করবে। আমি জানি তোমরা আমাকে দেখছো। রুম থেকে বেরিয়ে দাদুর রুমে গিয়ে সালাম করে নেয়। নিচে আসতেই দেখতে পাই কেউ নেই, যে যার মতো কাজে চলে গেছে। বীর ভাইয়ের কথা মতো বাড়ি থেকে বেরিয়ে দেখতে পাই হেলান দিয়ে মোবাইল টিপছে বীর ভাই। শরীরে স্যুটবুট পরে আছে। তেজু চোখ নিচু করে হালকা স্বরে বলে, ভাইয়া চলুন। কারো চিকন কণ্ঠের স্বর শুনে বীর সামনে তাকায়। দৃষ্টি স্থির হয়ে যায়। ঢোক গিলে মানুষের নিষিদ্ধ জিনিসের প্রতি বেশি ঝোঁক বীরেরও তাই। কিন্তু সে নিজেকে সামলে যাচ্ছে 17 বছর ধরে। প্রথম প্রথম বুঝতো না এই অনুভূতি কেন হতো। ধীরে ধীরে বড় হলো, নিজের অনুভূতি বুঝতে শিখলো। সাথে বুঝতে পারলো এই মেয়ে তার জন্য নিষিদ্ধ। কিন্তু তার তো নিষিদ্ধ জিনিসের প্রতি টান বেশি। টেনে হিসে চোখ সরিয়ে নেয়। ঘেমে গেছে, পকেট থেকে রুমাল নিয়ে কপাল মুছে নেয়। তেজু গিয়ে পিছনে বসে। বীর চোখ ছোট ছোট করে তাকায়। তেজু রানী? তেজু চোখ তুলে তাকায়। জি ভাইয়া। তেজু রানীর প্রতি উত্তরে ভাইয়া ডাকটা কেমন যেন শোনা যায় বীরের কাছে, তাও প্রকাশ করে না। বুড়ুকুচকে হাত ভাঁজ করে আড়াআড়ি ভাবে বলে, আমাকে কি তোর ড্রাইভার মনে হচ্ছে? সামনে আয়, পিছনে বসেছিস কেন? যখন কলেজের সামনে নেমে যাবি তখন সবাই তো আমাকে ড্রাইভার ভাববে। তেজু ফিক করে হেসে দেয়। বীরের হৃৎপিণ্ড থমকে যায়, শরীর কেঁপে ওঠে, হাসপাসে লাগছে। এই মেয়ে এভাবে হেসেছে কেন? বুকের মাঝে কেউ যেন আগুন জ্বালিয়ে দিল। ধপ করে বসে যায় ড্রাইভিং সিটে। গাড়ি স্টার্ট দেয়। এই মেয়ে সামনে আসলে হয়তো নিজেকে সামলাতে পারবে না। ভয়ে ভয়ে গাড়ি চালাচ্ছে, হাত কাঁপছে, শরীর দুলছে। সে ছোট্টবেলায় এই হাসিটা দেখেছে। সেই হাসি দেখে অদ্ভুত অনুভূতি হয়েছিল। সেটা যখন বোঝেনি তখন, কিন্তু এখন বুঝে 10 বছর পর আবারও সেই হাসি দেখলো। কি হলো ভাইয়া, গাড়ি স্টার্ট দিলেন কেন? বললেন না সামনে যেতে? তা কিছু হবে না, এমনি বলেছি। তাহলে তো আজকের জন্য আমার ড্রাইভার হয়ে গেলেন। বীর নিঃশব্দে হাসে। খুব করে বলতে ইচ্ছে করলো, তুই চাইলে সারা জীবনের জন্য হতে পারি। মনে কথা মনে চেপে রাখে, মুখে বলে, সব সময় এমন হাসি খুশি থাকবে, ফুরফুরে মেজাজে কথা বলবে যেমন এখন বলছিস। তেজু মাথা নাড়ে, যার অর্থ ঠিক আছে। কলেজে এসেছে 2 ঘন্টা হয়ে গেছে। মোস্তফা হাকিম ডিগ্রি কলেজ। তেজু খুব পছন্দ হয়। বীর ভাই ভর্তি করিয়ে অফিসের কাজে চলে গেছে। যাওয়ার সময় মোবাইল দিয়ে গেছে, সাথে অর্ডার দিয়েছে। যতগুলো ক্লাস হয় সব করবি, ছুটি হলে আমাকে কল দিবি, আমি এসে নিয়ে যাব। তেজু তাই মেনে নিয়েছে। মোবাইলটা ব্যাগে ঢুকে জানালা দিয়ে তাকাতেই গলার পানি শুকিয়ে যায়। রিয়ান ভাইয়া এই কলেজে কেন এসেছে? সিনিয়রদের সাথে কথা বলছে, আরেকজন আছে পাশে। ভয়ে তাড়াতাড়ি করে মুখের উপর খাতা দিয়ে দেয়। ভার্সিটির সব মেয়েরা হাঁ করে তাকিয়ে আছে রিহানের দিকে। এ ছেলের বয়স 34 বছর, জানলে হয়তো সবাই হার্ট অ্যাটাক করবে। কেমন বেহায়াদের মতো তাকিয়ে আছে। আরে মামা, মেয়েগুলো এতদিন আমার অধীনে ছিল, এখন দেখি তোর অধীনে চলে গেছে। সব লুচ্ছা মেয়ে। ইমাতের এমন কথাই বন্ধুরা সবাই হেসে দেয়। রিহান বুঝতে পারে না এখানে হাসি কি আছে। রিহানের পরনে সাদা শার্ট, উপরে কালো ব্লেজার,
মাথায় ঝাঁকড়া চুল, ঠোঁট কামড়ে চারিপাশে কি যেন খুঁজছে। আশেপাশে তার নজর নেই। বন্ধুদের কথাই বিরক্ত হয়। লাভ নেই, আর একজনের বুকিং করা জিনিস। রিহানের বলা কথা বন্ধুরা কেউ বুঝতে পারে না। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতে দেখে রিহানের দৃষ্টি উপরে 3তলার জানালার দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে। হাত মুঠো করে রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। কাঙ্ক্ষিত মানুষকে খুঁজে পেয়েও শান্ত হতে পারছে না। তেজু ভয়ে বই দিয়ে মুখ ঢেকে রেখেছিল। হঠাৎ কেউ একজন এসে বইটা টান মারে। চমকে যায় তেজু। তড়িঘড়ি জানালা দিয়ে তাকিয়ে দেখে রিহান ভাইয়ের দৃষ্টি তার দিকে নিবদ্ধ। ভীষণ ভয় পেয়ে যায়। পিছন ফিরে সামনে তাকিয়ে কিছুক্ষণ আগের ভয়টাকে ভুলে যায়। কিরে তেজু, কেমন আছিস? এক্সামের পর তো কোনো রকম খোঁজ খবর নাই। কথা শেষ করতে ইমতাজ হাত বাড়িয়ে দেয়। তেজু বিনা দ্বিধায় হাত মিলিয়ে জবাব দেয়। এই তো ভালো, তুই কেমন আছিস? আসলে এক্সাম দেওয়ার পর আজ প্রথম বাইরে বের হয়েছি, তাও অ্যাডমিশন নেওয়ার জন্য। ও, এইভাবে আর কতদিন তেজু? বীর ভাইকে বলে হোস্টেলে চলে আয়। আর কত এই নরক যন্ত্রণায় থাকবি? যতদিন না আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছচ্ছি। মানে কিসের লক্ষণ? ইমতাজ অবাক নয়নে চেয়ে আছে। কথাটা বলার সময় তেজুর মুখভঙ্গি ছিল অস্বাভাবিক। কিছু না, লক্ষ্য একটাই, পড়াশোনা করে একজন বড় ডাক্তার হব। ও, সেটা চাইলে হোস্টেলে থেকে হতে পারিস। অবশ্য তোকে বলে লাভ নেই। কম তো বলিনি স্কুল লাইফ থেকে। স্যার বলেছে আজকে ক্লাস হবে না, চল ক্যাম্পাসে ঘুরে আসি। ক্লাস হবে না? এতক্ষণ হুদাই বসে থাকলাম। তুই যা, আমি বাড়ি যাব। বীর ভাইয়াকে কল করছি, উনি এসে নিয়ে যাবে। ওকে। ইমতাজ চলে যেতে তেজু জানালা দিয়ে তাকায়। ভুল কুচকে যায়। জায়গাটা খালি। এতক্ষণ তো এখানে ছিল। নিচে ফিস ফিস করে বলে, ভালো হয়েছে চলে গিয়েছে, নয়তো দেখা যেত সবার সামনে তোর শরীরে হাত উঠিয়েছে। তেজু মোবাইল বের করে বীরকে কল দেয়। স্কার্ফটা ঠিক করার জন্য চেষ্টা করতে থাকে। নিঃশব্দে করিডোর দিয়ে হেঁটে যাচ্ছে তেজু। এদিকে তেমন মানুষ নেই। সবাই ক্যাম্পাসে ঘোরাঘুরি করছে। হাঁটতে হাঁটতে হঠাৎ করে হাতে টান পড়তে চমকে যায়। ভীত চোখে তাকাতে দেখে হাত ধরে একটা ফাঁকা ক্লাসরুমে টেনে নিয়ে গেছে কেউ। মুখের উপর গরম নিঃশ্বাস পড়তে কাঁপা কাঁপা শরীর নিয়ে তাকায়। চোখ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না মানুষটার। নিজেকে পুরো লুকিয়ে রেখেছে। হাতের ব্যথায় চোখ দিয়ে পানি চলে আসে তেজুর। একে তো কাটা হাত, সেটাই শক্ত করে চেপে ধরেছে। ব্যথায় শরীর কাঁপছে। জীবনে প্রথম এমন ভয়ানক পরিস্থিতিতে পড়েছে সে। চোখের পানি বন্যা বয়ে যাচ্ছে। কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, কে আপনি? এমন করছেন কেন? কে? কথা শেষ করতে পারে না, তার আগে ঠোঁট দুটো চিমটি দেওয়ার মতো চেপে ধরে 2 আঙ্গুল দিয়ে ব্যথায় প্রাণ বের হয়ে যাওয়ার জোগাড়। ঠোঁট সেন্সিটিভ জিনিস, সেটাকেই চেপে ধরেছে। তেজুর মুখ জ্বলে যাচ্ছে। হুশ, কোনো কথা বলবে না। আজ এই ঠোঁট আমি রাখবো না। যেই ঠোঁট দিয়ে অন্য পুরুষের সাথে কথা বলিস আর এই হাত দিয়ে হ্যান্ডশেক করেছিলি, তাই না? আজকে এই হাত আমি রাখবো না। এমন ভয়ঙ্কর কথায় তেজুর অন্তরাত্মা কেঁপে ওঠে। দাঁতে দাঁত চেপে লোকটা গম্ভীর স্বরে বলছে। তেজু কিছু বুঝে ওঠার আগেই নিচের শরীর দিয়ে তেজুর শরীরকে চেপে ধরে দেওয়ালের সাথে। এক হাত দিয়ে চোখ ঢেকে দেয়। মুখোশ খুলে ঠোঁটের উপর ঠোঁট চেপে ধরে। চোখ বন্ধ থাকায় তেজু কিছুই বুঝতে পারে না। সেকেন্ডের মধ্যে চিৎকার দিতে চাইলে পারে না। একের পর এক কামড় দিচ্ছে তেজুর ঠোঁটে। রক্ত পড়ছে, যন্ত্রণায় কাতরাচ্ছে তেজু। নড়াচড়ার সুযোগ রাখিনি। একে তো ঠোঁটের যন্ত্রণা, আবার হাত দেওয়ালের সাথে ঘষে ধরার কারণে ব্যথায় মরার উপক্রম। একসময় সহ্য করতে না পেরে নিজের শক্তি সব ছেড়ে দেয়। হাঁটু গেড়ে বসতে চাইলে পারে না। প্রায় 5 মিনিট পর ছেড়ে দেয় লোকটা। নিবিড় চোখে সামনে তাকালে সব ঝাপসা লাগে। আশা করি আমার এই মিষ্টি শাস্তির কথা সারা জীবন মনে থাকবে। তোমার ঠোঁটের কসম, নেক্সট টাইম থেকে কোনো ছেলের সাথে এই ঠোঁট দিয়ে কথা বললে এই ঠোঁট কেটে বক্সে ভরে রাখবো একদম। লাস্ট অ্যান্ড ফার্স্ট ওয়ার্নিং, মাইন্ড ইট। নিজের কথা শেষ করে শব্দের মতো দ্রুত বেগে চলে যায়। দেওয়াল ঘেঁষে বসে পড়ে তেজু। ঠোঁটে হাত দিয়ে দেখে রক্ত। স্ক্যাপেও রক্তের ফোঁটা। মানুষটা রক্তচোষা নাকি বুঝতে পায় না। শরীর দুর্বল লাগছে, ওঠার শক্তি পায় না। মনে মাঝে অজানা চিন্তা। হাতের দিকে আর চোখে তাকায়। সাদা ব্যান্ডেজ রক্তে ভরে গেছে। জোর করে সকালে বীর ভাইয়া বেঁধে দিয়েছিল, এখন সেটা টইটুম্বুর রক্তে।
আস্তে আস্তে উঠে ওয়াশরুমে চলে যায়। মানুষটাকে নিয়ে মনে কৌতূহল জাগে, কে ওটা। ওয়াশরুমে এসে স্কার্ফে রক্ত মুছে, হাতে ব্যান্ডেজ ফেলে হাত মুখ ধুয়ে ফেলে। পরিষ্কার হয়ে ক্যাম্পাসে ফিরে একবার চারিদিকে তাকায়। কলেজে গেটের সামনে দাঁড়ায়। কিছু মিনিটের মধ্যে ভিড় আসে। তেজু কোনো রকম বাক্য বিনিময় না করে গাড়িতে উঠে বসে। নিজের এই জীবন নিয়ে ভীষণ ক্লান্ত। আত্মহত্যা পাপ না হলে অনেক আগেই করে ফেলতো এই পাপটা। তেজু রানী, কি হয়েছে? এমন চুপচাপ, মুখ কালো কেন? ঝামেলা হয়েছে কারোর সাথে? গাড়ি চালাতে চালাতে বীর বলে। তেজু বাইরে নিলিপ্ত চোখে তাকিয়েছিল। চোখ মুছে নিচু স্বরে জবাব দেয়, কিছু হয়নি ভাইয়া, এমনি মন খারাপ। সেকেন্ডের মধ্যে বীর গাড়ি থামিয়ে পিছনে সিটে তাকায়। তেজু রানী, কান্না করছিস কেন? কি হয়েছে? কই ভাইয়া, আমি ঠিক আছি, কান্না করছি না। আমি তোর ভয়েস শুনে বুঝেছি, তাই প্লিজ মিথ্যা বলিস না। এই কি, ঠোঁট এমন ফুলে আছে কেন? ব্যথা পেয়েছিস কোথাও? বুক ধক করে ওঠে তেজুর। এখন কি জবাব দিবে ভাবতে ভাবতে আমতা আমতা করে বলে, ওয়াশরুমে পড়ে গিয়েছিলাম। ভাইয়া প্লিজ তাড়াতাড়ি বাসায় চলুন, ভালো লাগছে না। আচ্ছা। বীর গাড়ির স্পিড চালিয়ে 30 মিনিটের রাস্তা 15 মিনিটে শেষ করে ফেলে। কানে বারবার বাজছে তেজু সেই কথাটা, বাসায় চলুন, ভালো লাগছে না। তেজুকে পৌঁছে দিয়ে বীর আবার অফিসে চলে যায়। ঘরে ঢুকতে সামনে পড়ে বড়মা, যেন তেজুর আসার অপেক্ষায় ছিল। হারামজাদি, শুধু কি আমাদের ঘাড়ের উপর বসে খেলে হবে? একটু কাজে তো করতে পারিস। সকালে এত হাঁড়ি পাতিল থালাবাটি কার জন্য ফেলে রেখেছিস? লেখাপড়ার নামে কলেজে বেড়া পাগল করতে যাচ্ছিস? আমার সাথে একদম পড়ালেখা মারাবি না। এসব কাজ শেষ করে যেতে পারলে যাবেই, না হয় পা কেটে রেখে দিব একদম। 5 মিনিটের মধ্যে সব পরিষ্কার করবি, নয়তো তোর পিঠের ছাল আজ আমি ছিঁড়ে নেব। নিজেকে খুব অসহায় লাগে তেজুর, অনেক বেশি ক্লান্ত। ভেবেছিল একটু শুয়ে থাকবে, সেই সুখী তার কপালে আছে। ব্যাগটা সোফায় রেখে কিচেনের দিকে হাঁটা দেয়। শরীর চলছে না, গরম গরম লাগছে, জ্বর আসছে বোধ হয়ে। হেলে দুলে কিচেনে এসে দেখে একদিকে থালাবাটি, অন্যদিকে হাঁড়ি পাতিল। একবার কাটা হাতের দিকে তাকাই, আরেকবার এগুলোর দিকে তাকিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। আল্লাহ যেন ওর মতো ভাগ্য কাউকে না দেয়। কিভাবে এগুলো পরিষ্কার করবে? সাবান হাতে লাগলে কেমন লাগবে ভেবে শরীরে কাটা দেয়, কিন্তু না করেও উপায় নেই। না করলে দেখা যাবে শরীরে হাত তুলবে, নয়তো যাতা বলবে। পেটেও খিদে পেয়েছে। তালামারা ফ্রিজটার দিকে তাকাতে চোখ দিয়ে টুপটুপ করে জল গড়িয়ে পড়ে। এই কাজটা প্রতিবার বড়মা করত। তেজু যেদিন স্কুলে যেত সেদিন সব খাবার ফ্রিজে লুকিয়ে তালা মেরে রাখত। সব কাজ শেষ হলে খুলে দিত। একসময় মায়ের মতো কপালে চুমু খাওয়া মানুষটা এখন কপালে ঝাঁটার বাড়ি মারে। কাটা হাতে সাবান বাজতেই জ্বলে উঠল। মনে হলো কেউ মরিচ গুঁড়ো ঢেলে দিয়েছে কাটা জায়গায়। চোখ বন্ধ করে নিজেকে বোঝালো এটা তার কাজ, পিছিয়ে পড়লে হবে না। কলেজে ভর্তি হয়েছে, এখন অনেক কিছু করা বাকি ওর। চোখ বন্ধ করে সেই ব্যথা সহ্য করে তেজু। চোখে পানি, মুখে তাচ্ছিলের হাসি নিয়ে দাঁত খিচে কাজ করে যাচ্ছে। একে একে সব কিছু পরিষ্কার করে তেজু। হাতটা মুখের সামনে এনে দেখে কাটা হাতে একেবারে ধপধপে ফর্সা হয়ে গেছে, দুদিকে ফাঁক হয়ে গেছে। কেমন যেন তাকিয়ে আছে তার দিকে। মুখ মুছিয়ে বেরিয়ে এলো কিচেন থেকে। এই নে চাবি, ফ্রিজে ইলিশ মাছ আর ভাত রাখা আছে, খেয়ে নিস, নয়তো পরে বলবি কাজের মেয়ের মতো রাখি, 2 মুঠো ভাতও দেই না। তেজু মনে মনে ধিক্কার জানায় এই মহিলাকে। 2 মুঠো ভাতকে এমনি এমনি দিচ্ছে তাকে। খুব করে বলতে ইচ্ছে করলো, কিন্তু বলল না। দেখা যাবে এখন চুলে মুঠি ধরে বের করে দেবে, কিন্তু সে তো এই বাড়ি থেকে যেতে পারবে না। মুখ দিয়ে মাত্র 3টা শব্দ উচ্চারণ করলো, আর কিছু নেই? ওরে আমার নবাবজাদি, কত কিছু লাগে তোর, এই একটা মাছের পিস দিয়েই খাবি। তেজি কিছু বলার আগে রুহি হেঁটে চলে গেল। পিছনে টলমল চোখে তাকিয়ে রইল তেজু। এখন ভাত কিভাবে খাবে সে? অন্যদিকে সিঁড়ি দিয়ে যেতে যেতে স্থানি হাসছে রুহি। সে ভালো করেই জানে তেজু ইলিশ মাছ খেতে পারে না কাটার জন্য, তাই তো মাংস সব দুপুরে খেয়ে যা বাকি ছিল রুবিনাকে দিয়ে দিয়েছে। 2 চোখে সে সহ্য করতে পারে না এই মেয়েকে। চাবি নিয়ে তেজু ফ্রিজ খুলে অবাক হয়ে যায়। ভেবেছিল সাদা ভাত পেঁয়াজ মরিচ দিয়ে খেয়ে নেবে, কিন্তু এখন থেকে কেউ যত্ন করে মাছ বেছে বাটিতে রেখে দিয়েছে। ভেবে নিল রুবিনা আন্টি হয়তো রেখেছে। প্লেটে ভাত নিয়ে মাছ নিয়ে তৃপ্তি করে খেতে লাগলো। সে অনেক আগে খেয়েছিল মাছ ভাত, তাও বীর ভাইয়ের জন্য খেতে পেরেছে।
সবসময় ভাইয়া রাতে সবার সাথে খায় না, যেদিন খাই সেদিন মাছ রান্না হলে তেজুকে বেছে প্লেটে দেয়। তা দেখে অবশ্য সবাই মুখ ভেঙ্গায়, কিন্তু বীর ভাইয়ের কিছু যায় আসে না। তেজু ভাত খেয়ে অনেকদিন পর তৃপ্তি ঢেকুর তোলে, সোফা থেকে ব্যাগ নিয়ে রুমের উদ্দেশ্যে হাঁটা দেয়। রুমে এসে প্রথমে একটা লাল কলম নিয়ে ক্যালেন্ডারের কাছে যায়, একটা নির্দিষ্ট তারিখে গোল চিহ্ন দেয়। কবে আসবে তার জন্মদিন সেই আশায় আছে। কাজ শেষ করে একটু বারান্দায় গিয়ে মা বাবার কবর দেখে নেয়, তারপর কাপড় নিয়ে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়। অফিসে পায়ের উপর পা তুলে বসে আছে বীর, তার সামনে রিহান বসে আছে, সেও একই স্টাইলে বসা। তো ভাই, হঠাৎ করে আমার সাথে দেখা, ব্যাপারটা কি? রিহান রহস্যভরা চোখে হাসে, কেমন তুচ্ছ তাচ্ছিল্য করে বলে, আমার সামনে ভালো মানুষের নাটক কম করো। আমি মানুষটা নিজেও ভালো না। বীর ঠোঁট চেপে হাসে, উদ্ভট ভঙ্গিতে গলাটা নেড়ে বলে, উফ, আমার ভাই তো দেখি এইটুকু সময়ের মাঝে আমার সব খোঁজ নিয়ে নিয়েছে। তো আমার গ্যাংস্টার ভাইটা কেমন আছে? বীর কটাক্ষ করে বলে। নিজের ব্যাপারে এমন কথা শুনে রিহান চমকায় না, সে সত্যকে মেনে নিতে জানে। হঠাৎ বীরের দিকে এগিয়ে ফিসফিস করে বলে ওঠে, অতি ভক্তি চোরের লক্ষণ। তোর ব্যাপারে আজ না, সেই 5 বছর আগে থেকেই জানি। আমার গোপন শত্রু। নিজের মূল্যবান সম্পদ এমনি এমনি কারো হাতে তুলে দিয়ে যাই না আমি, কারণ তো একটা থেকে যায়। তুই বুঝবি না সেটা। তোকে এতটুকু বলার ছিল। ধন্যবাদ আমার সম্পত্তিকে বাইরের কুনজর থেকে রক্ষা করার জন্য। লাস্ট আর একটা টিপস দিচ্ছি, ভালো হয়ে যা, নয়তো আমার বন্দুকের গুলি তোর বুকে সুন্দর আপ্যায়ন করে যেতে সময় লাগবে না। রিহানের প্রথম কথাগুলো বীর বুঝতে পারে না, ভ্রু কুচকে তাকিয়ে থাকে তার দিকে। শেষের কথাটা তার কাছে জোকসের মতো লাগে, গা দুলিয়ে হেসে বলে, থ্রেড দিছিস? মৃত্যুর ভয় আমার কখনো ছিল না, তাই এইসব আমাকে বলে লাভ নেই। নাকি তুই ভয় পাচ্ছিস নিজের মূল্যবান সম্পত্তি হারিয়ে ফেলার ভয়? রেগে যায় রিহান, সেকেন্ডের মাঝে বীরের কলা ধরে ঝাঁকিয়ে তোলে। রিহান সম্পত্তি আমার নামে অনেক আগে কাগজে কলমে হয়ে গেছে, অন্য কারো হওয়ার সম্ভাবনা 1%ও নেই। তাই বলছি, ভুলে যা তার কথা। দূরে থাকতে তাকে কাছে যেতে দেইনি। কাছে এসে দিব ভাবলি কি করে? দিনে জেগে স্বপ্ন দেখা বন্ধ কর। রিহানের গম্ভীর বরফের মতো ঠান্ডা কণ্ঠে শব্দ ছড়িয়ে পড়ল। শান্ত মাথায় দু ভাই একজন আরেকজনের হুমকি দিয়ে যাচ্ছে। বীর কলার ছাড়িয়ে নেয়। তাকে আমার করেই ছাড়ব। একটা কথা কি জানিস, তোর প্রতি ওর কোনো ফিলিংস নেই, তোর কোনো রকম স্মৃতি নেই, যা আছে সব বিষাক্ত স্মৃতি। এগুলো ভেবে তোকে ঘৃণা করা যায়, ভালোবাসা যায় না। সেই দিন শেষে আমাকে ভালোবাসবে, আমারই হবে সে। যেই দিন ওই মুখ দিয়ে অন্য কাউকে এই শব্দটা বলবে, সেই দিন হবে তার পৃথিবীর শেষ দিন। এমনিতে তুই এখনও বাচ্চা রয়ে গেছিস। তার মস্তিষ্কে বিষাক্ত স্মৃতি তার ভালোর জন্য তৈরি করেছি আমি। মানে? বুঝবি না, বাচ্চা তো। আমার সাথে লাগতে আসিস না, রাতের বেলায় সূর্য দেখাবো, মাইন্ড ইট। বীরের মাথায় অন্য কথা ঘুরছে, এই রহস্যময় কথার উত্তর সে পরে জানবে ভেবে মুখের উপর প্রশ্ন ছুড়ে দিল। তুই রাজনীতিতে যাচ্ছিস কেন? মেয়ের পাচার, লুটপাট করে টাকা পাচ্ছিস না নাকি? কেসিনো তো চলছে না মনে হয়। হো হো করে হেসে ওঠে রিহান, কালো তিলযুক্ত ঠোঁট কামড়ে কানে ছোট্ট দুলে হাত বোলাতে বোলাতে বলে, লুটপাট আমার সাথে যায় না। মানুষ নিজে এসে আমার দরজায় টাকা রেখে যায়। আমার যা অর্থ আছে তা দিয়ে 1000 বছর নির্দ্বিধায় চলে যাবে। রাজনীতিতে কেন যাচ্ছি সেটা পরে বুঝবি আমার ভাই। কথা শেষ করে বীরকে কিছু বলতে না দিয়ে ফুল অ্যাটিটিউডে চুলে হাত চালাতে চালাতে বেরিয়ে গেল রিহান। বীর নিজের ছোট ছোট দাড়িতে হাত বোলায়, ভাবতে থেকে শুরু থেকে হিসাব গোলমেলে হয়ে যাচ্ছে। বিকেল 4টা। অভ্র তালুকদার রিহানের বাবা টিভির পথে চলো চলো চোখে তাকিয়ে আছে। কখন যে হাত থেকে রিমোট পড়ে গেছে খেয়াল নেই। নিউজে দেখা যাচ্ছে, আজকের তাজা খবর,
বিশিষ্ট বিজনেসম্যান আরমান চৌধুরীর লাশ পাওয়া গেছে ঢাকার সিটি কর্পোরেশন ভবনের সামনে। হঠাৎ এক গাড়ি এসে লাশটা ফেলে রেখে গেছে, কারো মুখ দেখা যায়নি। পুলিশ তদন্ত করছে। অভ্র চৌধুরীর চোখ বেয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। প্রাণপ্রিয় বন্ধুর এমন মৃত্যু সে মেনে নিতে পারছে না। রিমোট দিয়ে টিভি বন্ধ করে কিচেনের দিকে তাকিয়ে দেখে যার থেকে লুকাতে চাইছিল সে দেখে ফেলেছে। রুহি কিচেন থেকে বেরিয়ে আসছে, তার চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়ছে। ভাইয়ের মৃত্যু সে মেনে নিতে পারছে না। অভ্রর দিকে এগিয়ে এসে হাত ধরে। অভ্র, এইসব কি? সব মিথ্যা। আমার ভাইয়ের কিছু হতে পারে না। কল দাও, চলো এখনই। কানে ভেঙে পড়ল রুহি। অভ্র মাথায় হাত বুলিয়ে কি বলে সান্ত্বনা দেবে ভেবে পেল না। তার মনের মাঝেও তোফান বয়ে যাচ্ছে। ভীষণ ভালোবাসে এই মেয়েকে। বন্ধুর জন্মদিনে গিয়ে এক দেখাতে প্রেমে পড়ে বিয়ে করেছিল। চোখের পানি মুছে দিয়ে উঠে দাঁড়ালো। এমন সময় রিহান বাড়ি ফিরল। ড্রয়িং রুমে কান্নার শব্দ শুনে তাকালো। কি মনে করে উপরে চোখ তুলো, ঠিক ধরেছে। তেজু দাঁড়িয়ে আছে দোতলার রেলিং ধরে, দৃষ্টি তার নিচে, তার মায়ের উপর। হয়তো এখনো রিহানকে খেয়াল করেনি। তেজু এক দৃষ্টিতে তাকিয়ে আছে রুহি আর অভ্রর দিকে। না চাইতো একটু সহানুভূতি জাগলো। আচ্ছা, এত কিছু করার পরও কি এদের প্রতি সহানুভূতি জাগা উচিত? নিজেকেই প্রশ্ন করে। তার মাঝে চোখ পড়ে রিহানের উপর। জহরির চোখে তাকিয়ে নিজের রুমে চলে গেল। সে নিজেও চায় না এই মানুষটার মুখ দেখতে। না চাইতো কেন জানি বারবার সামনে চলে আসে। তার মনের মাঝে অষ্টম ঘৃণার পাত্র এই লোকটা। রুমে এসে ঢুকে কাটা হাতে নিজের ওষুধ দিল। বাইরে কান্নার শব্দ থেমে গেছে। হয়তো সবাই চলে গেছে এতক্ষণে। তেজু বাসায় একলা, কেউ নেই। সবাই বড়মার বাপের বাড়ি গিয়েছে। তাকে কেউ বলেনি তার নিজেরও যাওয়ার ইচ্ছে নেই। ভালো হয়েছে মরে গিয়েছে, এমন মানুষে বেঁচে থাকার অধিকার নেই। কতবার তেজুকে খারাপভাবে ছুঁতে চেয়েছে, কতবার রুমের মাঝে ঢুকে পড়তো তার হিসেব নেই। 2 বছর আগের কথা মনে পড়তেই তেজুর চোখ ভিজে ওঠে। 2 বছর আগে তেজু রুমে বসে চুল আঁচড়াচ্ছে। শরীরের ওড়না বেডে কোমর সমান কালো চুল কাঁধ ছুঁয়ে গেছে। আগায় একটু কোকড়ানো আর সবখানে সোজা, একদম মায়ের মতো। এটা ভেবেই তেজু চুলের আলাদা যত্ন নেয়। ঠিক তখনই দরজা খোলার শব্দ হয়। ভেবেছিল দাদু এসেছে, তাই ওড়না নেওয়ার প্রয়োজন বোধ করেনি। সময় কেটে যায় 2-3 মিনিট, তবুও কোনো কথা নেই। হঠাৎ মাথা তুলতে দেখে আরমান চৌধুরী, সম্পর্কে মামা। তড়িঘড়ি করে বেড থেকে দৌড়ে গিয়ে ওড়না তুলে নেয়, কিন্তু লোকটার দৃষ্টি বুকের দিকে স্থির। তেজুর বুকের ভেতর ভয় জমে যায়। মাথা নিচু করে চুল আঁচড়ানোর ভঙ্গিটা হঠাৎ ভয়ঙ্কর লাগতে শুরু করে। ছোট থেকেই আদরের নামে শরীরে খারাপ স্পর্শ করেছে এই লোকটা। যখন থেকে বুঝতে শিখেছে তখন থেকেই দূরে থাকার চেষ্টা করত। মামুনি, ওড়না নেওয়া কি দরকার? ওড়না ছাড়া তো আরও সুন্দর লাগছে। আজকাল কেউ ওড়না পরে নাকি? কথাগুলো বলছে আর ধীরে ধীরে এগিয়ে আসছে লোকটা। আসার সময় দরজা ভিতর থেকে বন্ধ করে দিয়েছে। মুখে একটা বিচ্ছিরি হাসি, যেন শয়তানের দাঁত দেখা যাচ্ছে। তেজুর শরীর কাঁপতে থাকে। কাঁপা কণ্ঠে বলে, কেউ না পড়লেও আমি পড়ি। দয়া করে আমার দিকে এগিয়ে আসবেন না, আমার ভয় লাগছে। আরে ভয় লাগছে কেন? এদিকে আসো, তোমাকে একটু আদর করি। আদর শব্দটা যেন কানে গিয়ে বাজতে থাকে তেজুর। বুকের ভেতর আতঙ্ক জমে জমে ভারী হয়ে ওঠে। বাসে আজ দাদু ছাড়া কেউ নেই, সবাই অফিসে। বড় মা আর ছোট মা শপিং করতে গেছে। লোকটার কথাই স্পষ্ট তার সাথে খারাপ কিছু করবে। তার মানে এই বয়সে তার জীবনে ধর্ষিতার কলঙ্ক লেগে যাবে। তার পবিত্র শরীর কুলুষিত হবে। শয়তানি চোখে এগিয়ে আসে আরমান। তেজু পিছিয়ে যেতে থাকে, কিন্তু দেওয়ালে ঠেকে যায় শরীর। উপায়ন্তর না পেয়ে বেলকনির দিকে ছুটে যায়। আরমানও পেছনে ছুটছে। ভয় আর লজ্জার সঙ্গে মাথায় আসে ভয়ঙ্কর সিদ্ধান্ত। ধর্ষিতার ট্যাগ গায়ে লাগার চাইতে মৃত্যুর ট্যাগ লাগা অনেক ভালো। চোখ বন্ধ করে ঝাঁপ দেয় বেলকনি থেকে। পিছন থেকে দৃশ্যটা দেখে আরমান থমকে যায়। বিশ্বাস করতে পারে না মেয়েটা সত্যি লাফ দিয়েছে। নিচে তাকিয়ে দেখে বাগানে রক্তমাখা শরীর পড়ে আছে। ভয়ে ঘাম মুছতে থাকে, তবুও মনে মনে ভাবে বেঁচে থাকলে একদিন আবারও ধরব।
ঠাস করে পড়ার শব্দ কানে আসে কাশফিয়া চৌধুরী। সাথে থাকা রুবিনাও দৌড়ে আসে। বাগানের ডান দিকে গিয়ে রক্তমাখা মুখ দেখে আঁতকে ওঠে। চেনার উপায় নেই কার শরীর, তবে কাপড় দেখে চিনতে দেরি হয় না তেজু। কান্না করতে করতে ছুটে আসে তারা। ঠিক তখনই গাড়ি এসে দাঁড়ায়। বড় বউ ছোট বউ এসেছে। রুহি গাড়ি থেকে নেমে সবাইকে জড়ো হতে দেখে। সামনে এগিয়ে এসে তেজুর রক্তাক্ত শরীর দেখে হকচকিয়ে যায়। এক ঝটকায় চিৎকারে ফেটে পড়ে। আশেপাশে লোকজন দৌড়ে আসে। তেজুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমান পুরো 4 মাস বেড রেস্টে ছিল তেজু। হাত পা আর কোমরের হাড় ভেঙে গিয়েছিল। ভয়ঙ্কর ব্যথায় সারা শরীর নীলবর্ণ ধারণ করেছিল। নড়াচড়া করতে পারত না। এক পাশ থেকে অন্য পাশে ফিরতে হতো নার্সদের সাহায্যে। কেউ সেই দিন তার চিৎকারকে নিয়ে কটূক্তি করেনি। উল্টো সবাই পাগলের মতো তার চিকিৎসার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল। এমনকি বিদেশেও পাঠানো হয়েছিল তার কোমরের হাড়ের চিকিৎসার জন্য। সেদিন তেজুর মাথায় প্রশ্ন জেগেছিল, মানুষগুলো কি সত্যি এত ভালো, নাকি সবই লোক দেখানো? কিন্তু যখন কেবিনের ভেতরেও সবাই তার খেয়াল রাখত, তখন মনে হয় না এইগুলো অভিনয় ছিল। কারণ কেবিনে বাড়িতে তো তখন বাইরের লোক থাকতো না। 3 জন নার্স ছিল কেবল তার জন্য। তবুও দিন শেষে খুশি ছিল তেজু নিজের ইজ্জত তো রক্ষা করতে পেরেছে। আজ সেই লোকটার মৃত্যুতে তেজুর খুশি হওয়ার কথা, কিন্তু সে পারছে না। টিভিতে বলল, এটা খুন। কে মেরেছে, কেন মেরেছে, প্রশ্ন রয়ে যায়। তবু আজ একটু শান্তিতে ঘুমিয়ে পড়ে তেজু। বাড়িতে কেউ নেই। অন্য কেউ হলে হয়তো ভয় পেত, কিন্তু তেজুর ভয় নেই। কত রাত এভাবে একা থেকেছে তার হিসেব নেই। একসময় কান্না করত, মা বাবাকে ডাকতো, কিন্তু সময়ের সাথে সাথে মানিয়ে নিতে শিখেছে। অন্যদিকে আরমান চৌধুরীর হাতে একটা ঘড়ি পাওয়া গিয়েছে। ঘড়িটা তার মুঠোর ভেতর চেপে ধরা ছিল। অনেক দামি ঘড়ি, বাংলাদেশে নতুন এসেছে। এখনো মাত্র 2 জন ব্যক্তি ঘড়ি কিনেছে, বীর তালুকদার, রেহান তালুকদার। এই দুজনই আরমানের আত্মীয়। ইন্সপেক্টর অরণ্য ঘড়িটা হাতে নিয়ে এদিক সেদিক ঘুরিয়ে দেখছে। সামনে বসে আছে বীর, তাকে ডাকা হয়েছে। রেহান তালুকদারকে ফোনে পাওয়া যাচ্ছে না। অরণ্য কটমট চোখে তাকায়। বীর পা তুলে বসে আছে, যেন নিজের অফিস কক্ষ এটা। হোয়াট? এইভাবে ভিজে বিড়ালের মতো তাকিয়ে আছো কেন? কি বলবে বলে ফেলো, আমার এত আজাইরা সময় নেই। অরণ্যর ভেতর রাগ জমে ওঠে। স্পষ্ট বোঝে এই পরিবারের ছেলেদের কোনো ভয় নেই। তুচ্ছ তাচ্ছিল্যে ভরা দৃষ্টি তার দিকে। মাথা ঠান্ডা রেখে বীরকে প্রশ্ন করে, এটা কি আপনার ঘড়ি? প্লিজ মিস্টার অরণ্য, দূরে গিয়ে কথা বলুন। মুখ থেকে গন্ধ আসছে। মনে হয় কাজের চাপে দাঁত পরিষ্কার করার সময় পান না। অরণ্য থতমত খেয়ে যায়, লজ্জা পায়, রাগও হয়। ওকে, সোজাসুজি বলুন, এই ঘড়িটা কি আপনার? আজব, আমার ঘড়ি হবে কেন? চোখে দেখেন না ঘড়ি আমার হাতেই আছে। অরণ্য চমকে যায় আর চোখে ভালো করে তাকায়। সত্যি বীরের হাতে একই ঘড়ি। ঠিক আছে, আপনি যেতে পারেন। দুঃখিত আপনার সময় নষ্ট করার জন্য। আপনাদের কাজই এটা, সরকারের দালাল কোথাকার। বীর উঠে দাঁড়ায়, ঠোঁটে বাঁকা হাসি ঝুলছে, মেজাজ তার ফুরফুরে। অরণ্য ঘড়িটা পকেটে নিয়ে এবার রওনা হয় 2 নাম্বার ব্যক্তির কাছে। চৌধুরী বাড়িতে কান্নার রোল পড়েছে। রুহির সাথে আরমান চৌধুরীর স্ত্রীর দুজনেই কান্নাই পরিবেশ ভারী। রিহান সোফায় বসে আছে। আশেপাশে কোলাহলে তার কোনো ভাবান্তর নেই। ঠান্ডা নিলিপ্ত চোখ, যেন মৃত্যু কান্না তার কাছে কোনো ব্যাপারই নয়। মিমি আর ইতা 2 বোন চাচার মৃত্যুর কান্না ভুলে তাকিয়ে আছে রিহানের দিকে। এ লোকটা তাদের চেয়ে 16 বছরের বড়। এক প্রকার বয়সে দ্বিগুণ তাদের, তবুও কি হ্যান্ডসাম। মাঝে মাঝে ঝাঁকড়া চুলে হাত বোলানোর ভঙ্গি তাদের বুকের ভেতর প্রেমের ঘণ্টা বাজিয়ে দেয়। এমন সময় পুলিশের গাড়ির সাইরেন বাজে। 2 মিনিটের মাঝে ঘরে ঢুকে পুলিশ। অরণ্য সোজা রিহানের সামনে যায়। এবার কোনো হেলাফেলা নয়। রিহানের 2 হাতের দিকে তীক্ষ্ণ চোখে তাকায়। ঘড়ি নেই। রিহান তালুকদারের হাতে থাকবেই বা কিভাবে? ঘড়ি তো ইতিমধ্যেই তার কাছে।
অরণ্য তীক্ষ্ণ দৃষ্টিতে চারপাশে তাকায়, আবারও ভালো করে রিহানের হাতের দিকে তাকায়। দুহাত খালি আস্তে করে নিজের পকেট থেকে ঘড়িটা বের করে, ঠোঁটে ঝুলছে রহস্যময়ী হাসি। অনেক দিনের ক্রুদ্ধ এই পরিবারের মানুষগুলোর প্রতি। পাশের সোফায় মুহিতকে বসে থাকতে দেখে ক্রোধের আগুন ঝলসে ওঠে। মনে পড়ে যাচ্ছে একটা চঞ্চল কিশোরীর কথা, রিনরিনে তার হাসির শব্দ কানে বেজে যাচ্ছে। এত কিছুর মাঝেও চোখ জ্বলে ওঠে। পিছন থেকে কারোর গমগমিয়ে হাঁটার শব্দ পেয়ে সবাই পিছনে তাকায়। বীর আসছে, এক হাত পকেটে, অন্য হাত চুলে। ব্লু আইস ঝলমল করছে, মসৃণ সিল্কি চুল কপালে এসে পড়ছে। জিম করা বডি, হাঁটার মাঝে অভিজাত্যের ছোঁয়া, যেন অন্ধকারে আলোর মতো তার আবির্ভাব। বীর এসে সোজা রিহানের পাশে, একবার তাকায় রিহানের দিকে, রহস্য ভরা এক হাসি ছুড়ে দেয়। এমন পরিস্থিতিতে বীরের এমন কাজের জন্য কেউ হলে হয়তো বিভ্রান্ত হয়ে যেত, কিন্তু রিহানের মাঝে কোনো হেলদোল নেই। ঠোঁটে ঝুলছে এমন এক হাসি যা গভীরভাবে পর্যবেক্ষণ না করলে বোঝাই যায় না। রিহানের দৃষ্টি সোজা অরণ্যের উপর অপেক্ষা, কখন প্রশ্ন করবে। মিস্টার রিহান তালুকদার, আপনার ঘড়ি কই? হাত তো দেখছি না। মুখ ফুটে হাসে এবার রিহান, ঠোঁট চুকো করে বীরের দিকে তাকায়। অরণ্যর সাথে সাথে বীরও অপেক্ষা করছে রিহানের জবাবের। নেই। রিহানের সোজা সাপটা জবাব। এমন কথায় চারিদিকে কানা ঘোষা শুরু হয়। একটু আগে নিউজে দেখিয়েছিল লাশের হাতের মাঝে একটা ঘড়ি পাওয়া গেছে, আর সেই ঘড়িটা এখনো পর্যন্ত দুজন ব্যক্তি নিয়েছে। একজনের তো আছে, তাহলে কি রিহান খুনি? রুহি ভয়ঙ্কর চোখে ছেলের দিকে তাকায়। শাড়ির আঁচল মাথায় নেই, গড়িয়ে যাচ্ছে ফুলরে। না চাইতো মনের মাঝে কুচিন্তা আসছে। তার ছেলের হাবভাব দেখে বুঝছে ভীষণ রকম চতুর ছেলে, এক কথায় ঠান্ডা মাথায় খুনি। রিহান নির্লোভ চোখে মায়ের দিকে তাকায়। মায়ের কান্নামাখা চোখ তার উপর কোনো প্রভাব ফেলতে পারছে না, মুখ ঘুরিয়ে নেয়। এটা কি আপনার? নিজের ঘড়িটা এগিয়ে দেয় অরণ্য। রিহান সেটা ছুঁয়েও দেখে না, এক লাথি মেরে ফেলে দেয় মিনি টেবিল থেকে ফ্লোরে। রিহানের এমন কাজে সবাই হতভম্ব। বীরের কপালে ভাঁজ পড়ে। রিহানের মতিগতি বুঝতে পারছে না, চাইছে কি সে। হোয়াট দ্য হেল, এটা কেমন বিহেভিয়ার? আপনাকে ঘড়ি দেখার জন্য দিয়েছিলাম। রিহান মাথা ঝাঁকায়, বরফের মতো শীতল কণ্ঠে বলে ওঠে। সো হোয়াট? অন্যের ইউজ করা জিনিস স্পর্শ করতে ঘৃণা লাগে আমার। আপনি কি গুলিয়ে পেঁচিয়ে বলতে চাইছেন এটা আপনার ঘড়ি না? আই লাইক ইট। তোমার বুদ্ধিমত্তা আমার ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু সেটা ভুল জায়গায় অ্যাপ্লাই করে ফেলেছ। ঘড়ি আমার কাছে আছে, এটা আমার ঘড়ি হওয়ার প্রশ্নই ওঠে না। রিহান হেসে হেসে ঠোঁট জোড়া গোল করে বীরের দিকে ছুঁড়ে মারে এক প্লেইং কিস। রিহান উঠে বীরের দিকে তাকায়, ঠান্ডা চোখে তাকায়, আস্তে করে হাত থেকে ঘড়িটা খুলে নেয়। এই যে আমার ঘড়ি, প্রমাণস্বরূপ আমার নামের ওয়ার্ড আর ফর রিহান। খোঁজ নিয়ে দেখতে পারেন, এটাই আমার ঘড়ি। ঘড়ি আপনারটা আর এটা সেম হলেও একটু পার্থক্য আছে। সব এক হলেও ঘড়ির মাঝে ছোট দুইটা নামের অক্ষর থাকে। আমি সেটা নিজের নামেই নিয়েছিলাম। বিস্ময়ে চোখ বড় বড় হয়ে যায় সবার। এটা যদি রিহানের ঘড়ি হয়, তাহলে বীরের ঘড়ি কোথায়? হিংস্র চোখে তাকিয়ে আছে বীর, মনের মাঝে ভয় কুড়ে খাচ্ছে। তবে কি কোনো কিছু ভুল হয়ে গেল? রিহান কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে পকেট থেকে আরেকটা ঘড়ি বের করে এগিয়ে দেয় বীরের দিকে। ঘড়ি দেখে চমকে যায় বীর। এটা তার ঘড়ি? বি বড় বড় অক্ষরে লেখা আছে, সাথে পাশে ছোট্ট একটা টি, যা লাভ শেপের মধ্যে। গলা কাঁপে। বীরের কাপা হাতে ঘড়ি নিয়ে হাতে পড়ে, বুঝতে পারে ভুল করে ফেলেছে সে। অতিরিক্ত তাড়াহুড়োই রিহানের ঘড়ি পরে ফেলেছে। অরণ্য কিছুই বুঝতে পারছে না। একবারের ঘড়ি তো আর একবার ওর ঘড়ি হচ্ছে কি? দুজনেরই ঘড়ি থাকলে খুন করেছে কে? বুঝতে পারছেন না মিস্টার অরণ্য চৌধুরী? আমি ক্লিয়ার করে দিচ্ছি। কালকে ভুল করে আমাদের দুই ভাইয়ের ঘড়ি চেঞ্জ হয়ে গিয়েছিল। এখানে আমরা কেউ আপনার আসামি না। এখন আপনি সসম্মানে যেতে পারেন, নয়তো ঘাড় ধাক্কা দিয়ে কিভাবে বের করতে হয় আমার জানা আছে।
অপমানে মুখ ভোতা হয়ে যায় অরণ্যর, কিন্তু তার কাছে সন্দেহ রয়ে যায়। এই পরিবারের গণ্ডগোল আছে। ভারী চোখে একবার মুহিতের দিকে তাকায়। একদিন সে এই পরিবারের মানুষটাকে দেখে নেবে। তার খুব যত্নের সঙ্গে গড়ে তোলা মানুষটাকে ভাঙ্গার কারিগর এই লোকটা। যেমন এসেছিল তেমন বেরিয়ে যায়, নতুন প্রমাণ খুঁজতে হবে। ইতিমধ্যে উপর মহল থেকে চাপ দিচ্ছে। এত বড় একটা ব্যবসায়ী খুন হয়ে গেল, এখনো পর্যন্ত খুনিকে উদ্ধার করতে পারল না। অরণ্য বেরিয়ে যেতে রিহান বীরের কানে কানে ফিস ফিস করে বলে ওঠে, কি ভাই, একটুর জন্য কলিজাটা গলায় এসে গিয়েছিল তাই না? ফ্লাইং ভালো ছিল, কিন্তু প্লেয়ার এই খেলায় আগে থেকে ফাঁকা প্রকট। এত সহজে তাকে হারানো যাবে না। যেখানে ঘড়ির কোম্পানির মালিকটাই আমি, সেখানে 30 মিনিটের মাঝে সেম ঘড়ি ব্যবস্থা করা কোনো ব্যাপার না। মিনিটের মাঝে সত্যকে মিথ্যে বানাতে আমার দেরি হয় না ভাই। ঘড়িটা আমারই ছিল। এইবার যা কিভাবে কি প্রমাণ করবি? রিহানের কথাই ক্রোধে ফেটে পড়ে বীর। এত কষ্টের ফ্লাইং নষ্ট হয়ে গেল। অনেক বেশি দ্রুত রিহান তালুকদার, সেটা তার আগে বোঝা উচিত ছিল। রিহান শীষ বাজাতে বাজাতে বেরিয়ে যায়। বাড়ি যেতে হবে, কিছু হিসাব বাকি আছে। তালুকদার বাড়ি। নিজের রুমে অনেক আরামে ঘুমাচ্ছে তেজু। অনেক বছর পর এই শান্তির ঘুম ঘুমাচ্ছে সে। রিহান ধীরে ধীরে দরজা খুলে ঢোকে। শান্ত চোখে তাকায় ওই মায়া ভরা মুখে। সেটা এখন চাঁদের আলোয় ঝলমল করছে। হিংসা হয় খুব। দেরি না করে জানালার পর্দা টেনে দেয়। যে শরীরে এখনো তার স্পর্শ বিচরণ করেনি, সেই শরীরে কি করে তার আগে চাঁদের আলো বিচরণ করবে? এটা সে হতে দিবে না। নিঃশব্দে গিয়ে তেজুর পাশে বসে, একটু হেলে মুখের উপরে ঝুঁকে কপালের কাটা দাগিয়ে চুমু খায়। এই চিহ্ন তৈরি করার মালিক সে। শাস্তি দিয়েছিল একটা ছেলের সাথে ধাক্কা খাওয়ার শাস্তি। চুমু দিয়ে ঠোঁটটা তেজুর কানের পাশে নিয়ে যায়। তেজ, আমার তেজ, কত বছর পর তুই এই শান্তির ঘুম দিচ্ছিস জান। কথা দিচ্ছি, আজ থেকে প্রতিদিন এমন শান্তির ঘুম দিবি। ফিসফিস করে বলে কথা, ভারী কিন্তু গম্ভীর স্বরে বলে। নিজের সবটা দিয়ে রিহান চেষ্টা করে নরম করে কথাটা বলার, কিন্তু তার দ্বারা হয় না। এই মায়াময় মুখে তাকাতেই ঠোঁট কাঁপে, সাথে বুকের মাঝে অস্থির অনুভব করছে। রিহান তালুকদার সামান্য এক মেয়ের পাশে ঘেঁষতে কাঁপছে। মানুষ শুনলে হাসবে, যাকে সবাই ভয় পায় তার আজ ভয় লাগছে। কেউ জেগে যাওয়ার ভয় পাচ্ছে। ঘুমের মাঝে কানের পাশে গরম নিঃশ্বাসের অস্তিত্বের আভাস পাচ্ছে তেজু। ঘুমের রেশ এত ভারী যে চোখ খুলতে পারছে না। খুব করে অনুভব করছে কারো মায়াভরা স্পর্শ। কত বছর পর কেউ তাকে এত মায়া নিয়ে যত্ন সহকারে কপালে আদর দিল। দেখতে ইচ্ছে করছে সে ব্যক্তিকে। রিহান কাঁপা কাঁপা হাতে তেজুর জামা উপরে তোলে। জামা উপরে উঠতেই দেখতে পায় লম্বা একটা দাগ। অদ্ভুতভাবে তার চোখ জ্বলে ওঠে। গ্যাংস্টার রূপে তার রাজ্যে সবাই জানে রিহান তালুকদার মানে এক পাষাণ লোক, যার মাঝে কোনো মন নেই, হৃদয় নেই, কোনো অনুভূতি নেই। কিন্তু এটা তো ভুল। তার ছোট্ট একটা মন আছে, অনুভূতি আছে, যা এই মেয়েকে ঘিরে। সেইখানে কারোর প্রবেশ নিষিদ্ধ, তাই তো কেউ বুঝতে পারে না। রিহান হাত দিয়ে জায়গাটা ছুঁয়ে দেয়, ঠোঁট কামড়ে ধরে। চোখ থেকে টুপ করে গড়িয়ে পড়ে বৃষ্টির ফোঁটার মতো এক বিন্দু পানি। কাঁপতে থাকা ঠোঁট দিয়ে চুমু দেয় সেই স্থানে। এটা সেই চিহ্ন যা তার তেজ নিয়ে সম্মান সতীত্ব রক্ষা করার জন্য নিজেই তৈরি করেছিল। নিজের সম্মান বাঁচাতে একবারও মৃত্যুর মতো জিনিসকে কবুল করতে দুইবার ভাবিনি। সেই স্থানে হাজারো চুমু দিয়ে ভরিয়ে দেয়। তেজু অনুভব করছে সব। হাজার চেষ্টা করছে চোখ খুলতে, সে দেখতে চায় কে এই ব্যক্তি, কিন্তু পারে না। ঘুম পড়ি তাকে জেঁকে ধরেছে। রিহান শেষবারের মতো কানে কাছে চুমু খেয়ে তেজুর উদ্দেশ্যে বলে ওঠে, বউজান, একদমই জামাই জানকে ভুল বুঝবি না। মনে রাখবি আমি সব কিছু তোর ভালোর জন্য করছি। তোকে তোর নামের মতো হয়ে উঠতে হবে। খুব শখ আমার দেওয়া নামে তোর রূপ দেখার। শরীরে দেখে খুব চর্বি এসে গেছে তোর। আমি না থাকায় জানি না কত গিলেছিস। তুচ্ছ তাচ্ছিল ভরা এমন কথায় হাতে থাকা পাউরুটিটা পড়ে যায় তেজুর। কানগুলো গিলে নেয়। এই 4 দিন অনেক ভালো ছিল, আজ থেকে আবার শুরু এই যন্ত্রণা। মুখ কালো করে পাউরুটিটা রেখে কিচেনের উদ্দেশ্যে হাঁটা দিলে রুহি হাত ধরে নিজের দিকে টেনে মুখ চেপে ধরে।
আর এক হাতে চুলের মুঠি শক্ত করে ধরে ক্ষোভ নিয়ে বলে, সব সময় মুখটাকে আমার অন্ধকার করে রাখবি? তোর খুশি মুখ দেখলেই আমার ভেতরে চলে, ইচ্ছে করে এসিড ছুঁড়ে মারতে। আমার ভাই মারা গেছে, একটু দেখতে যাসনি? খুব খুশি তাই না? কেমন আনন্দে নিচে বেড়াচ্ছিস, পা আমি ভেঙে দিব। কথাগুলো বলে ধাক্কা মারে। রুহির কণ্ঠে যে অপমান আর ক্ষোভ তা বাতাসে কাটা ভেদ করে ছড়িয়ে পড়ে তেজুর সাদা মুখটা পাল্টে লাল বর্ণ ধারণ করে। সোজা গিয়ে পড়ে টেবিলের কোণায়, কপালে ব্যথা পায়, হাত দিতেই তরল কিছুর আভাস পায়। সামনে নিয়ে দেখে রক্ত। দাঁত চেপে সহ্য করে, ভাবিনি আজ বড় মা চলে আসবে, তাই তো একটু টেবিলে বসে আয়েশ করে জ্যামে পাউরুটি খাচ্ছিল। সকাল থেকে বাড়ির সবার জন্য নাস্তা বানিয়েছে, খিদে লাগায় একটু মুখে দিয়েছিল, তার মাঝে এমন কথা। তেজু চুপচাপ উঠে যায়। ঠকঠক শব্দে সামনে তাকিয়ে দেখে রিহান তালুকদার আসছে, যে কিনা তার নামে মাত্র স্বামী। এতক্ষণ যতটা ভয় পেয়েছে এখন আরো বেশি ভয় পায়। ছোটবেলার কথা মনে পড়ে যায়, কত রকমভাবে অত্যাচার করেছে। পা কাঁপছে, হৃদয়টা যেন গলায় আটকে দড়ি লাগানো। তাড়াতাড়ি করে উঠে কিচেনের উদ্দেশ্যে চলে যায়। সিঁড়িতে দাঁড়িয়ে সব দেখেছে রিহান, ভীষণ রেগে যায়। ধূপধাপ পা ফেলে টেবিলে গিয়ে বসে। প্রথমবারের মতো লোক সমক্ষে তেজুর নাম ধরে ডাকলো। তেজ, গরম গরম কফি নিয়ে আয়, আমার জন্য খিদে পেয়েছে। এমন চিৎকারে রুহির সাথে তেজুও চমকে ওঠে। তেজ নামটা বারবার কানে বাজে। এই জীবনে নিজের থেকেও বেশি এই নামটাকে ঘৃণা করে। কেন এই লোকটা তাকে তেজ বলে ডাকে, কেন ডাকছে তাকে? সে তো নিজে তার সামনে যেতে চায় না। আমার ছেলে কি বলেছে শুনিসনি? এমন মূর্তির মতো দাঁড়িয়ে আছিস কেন? তোকে কি সাজিয়ে রাখার জন্য ঘরে রেখেছি? তাড়াতাড়ি কফি নিয়ে আয়। দীর্ঘশ্বাস ফেলে তেজু কফি আগে থেকে বানানো ছিল, একটু গরম করে কাপে ঢেলে নেয়। হাজার ইচ্ছা না থাকা সত্ত্বেও পা বাড়ে। বীর মোবাইল স্ক্রল করতে করতে সামনে তাকায়। খোলা চুলে এগিয়ে আসছে তেজু। হাতে কফি থাকার কারণে মাথা থেকে পড়ে যাওয়া ওড়না ঠিক করতে পারেনি। সেইভাবেই আসে, নিচের দিকে তাকিয়ে এগিয়ে দেয় কাপটা। মাথা খারাপ হয়ে যায় রিহানের। তার মুখে কি ময়লা লেগে আছে তাকানো যায় না। কিছু না বলে কাপটা হাতে নিয়ে গরম কফি মুখে নেয়। অতিরিক্ত গরম ছিল কফিটা। তেজু চমকে যায়, মানুষটার কি অনুভূতি নেই? এমন গরম কফি কিভাবে মুখে নিল? কিন্তু রিহানের সহনশীলতা নেই।